অবশেষে যেন ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টেপ আউট করে ব্যাটিং শুরু করলো ইডি। একদিনই দুটি বড় ঘটনা করে ফেললো, যার ফলে রীতিমতো ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে। কিন্তু তার থেকেও বড় কথা, ইডির এই পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠে যাচ্ছে। দুটো থিওরি ভেসে উঠছে। এক, ইডি সত্যিই কি স্বতঃপ্রণোদিত হয়ে এবার স্টেপ আউট ব্যাটিং করছে, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু কনক্লুশনটা বড় মজার। জানেন কনক্লুশনটা কি আসছে? কনক্লুশন আসছে যে ঘটনাই ঘটুক না কেন, ইডি স্বতঃপ্রণোদিত হয়ে জেগে উঠুক বা এটা রাজনৈতিক প্রতিহিংসা থাকুক, দিনের শেষে বিড়ম্বনা কার বাড়তে চলেছে? শাসক দল তৃণমূল কংগ্রেসের। ফলে ফলে ইডির অ্যাকশন ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চলছে জল্পনার ঝড়। কোন থিওরি, কি এমন ঘটনা ঘটালো ইডি, এবং তার ফলে ঠিক কতখানি বিড়ম্বনায় পড়তে চলেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সব কিছু ব্যাখ্যা নিয়ে আসবো এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন, অনেক ইন্টারেস্টিং তথ্য থাকতে চলেছে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে দুটি খবর বিকেলের দিকে সামনে এসেছে, এবং সেই খবর এসে যাওয়ার পরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। একটি খবর হচ্ছে, ইডি আগামী 21শে ফেব্রুয়ারি তৃণমূলের যিনি সাংসদ রয়েছেন ঘাটাল থেকে, সেই দেব অভিনেতা দীপক অধিকারী, তাকে কিন্তু ডেকে পাঠিয়েছে দিল্লির সদর দপ্তরে। সেখানে মুখোমুখি জেরা হবে আর্থিক তছরূপের মামলায়। এবং তারপরই সেই ঘটনা ঘটতে না ঘটতেই যখন সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে, দ্বিতীয় ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলো মুকুল রায়, যিনি কৃষ্ণনগর উত্তর আসন থেকে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, কিন্তু বিধানসভায় গিয়ে দল পরিবর্তন করে তিনি এখন তৃণমূল হয়ে গেছেন। বিধানসভার ভেতরে তিনি অবশ্য বিজেপি বলে নিজেকে পরিচয় দেন, আর বিধানসভার বাইরে তিনি তৃণমূল হয়ে গেছেন। সেই মুকুল রায়, তাকেও কিন্তু একটি নতুন মামলায়, অ্যালকেমিস্টের মামলায়, আর্থিক তছরূপ মামলায় দিল্লিতে ডেকে পাঠানো হলো। এবং যখন এই দুই তথ্য সামনে এসেছে, তখনই কিন্তু দুটো থিওরি সামনে আসছে যে সত্যি এদের সঙ্গে আর্থিক দুর্নীতির কোনো যোগ রয়েছে, বা এরা আর্থিক দুর্নীতির ব্যাপারে কিছু জানেন কিনা, নাকি এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা। কেন বলা হচ্ছে এই দুটো থিওরি, অবশ্যই ব্যাখ্যায় আসবো। কিন্তু তার আগে ছোট্ট করে বলে নিই, কেন দেবকে ডাকা হলো, কেন ডাকা হলো মুকুল রায়কে। আমাদের কাছে যে তথ্য আসছে সেখান থেকে জানতে পারা যাচ্ছে যে আগামী 21শে ফেব্রুয়ারি দেবকে, দীপক অধিকারীকে একটি আর্থিক তছরূপ মামলায় ডেকে পাঠানো হয়েছে। এর আগে 2022 সালের 15ই ফেব্রুয়ারি গরু পাচার সংক্রান্ত মামলায় নিজাম প্যালেসে সিবিআই তাকে ডেকেছিল। এক্ষেত্রে ইডি ডেকেছে, কিন্তু এর আগে 2022 সালের 15ই ফেব্রুয়ারি তাকে কিন্তু সিবিআই কলকাতার নিজাম প্যালেসে ডাকে এবং প্রায় 5 ঘন্টা জেরা করে। কেন ডাকা হয়েছিল তখন শোনা গিয়েছিল যে গরু পাচার সংক্রান্ত মামলা করতে গিয়ে বিভিন্ন যে সাক্ষীকে জেরা করা হচ্ছে, সেই সাক্ষীর জেরাতে দেবের নাম উঠে এসেছে, এবং সেই জন্যই দেবকে ডেকে পাঠানো হয়েছিল। সেই জেরা ফেস করে বেরিয়ে দেব বলেছিলেন যে একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি তার যতখানি সম্ভব সমস্ত রকম তদন্তে সহযোগিতা করেছেন, এবং আশা করা যায় সিবিআই আর তাকে ডাকবে না। সিবিআই তাকে ডাকেনি, কিন্তু ডেকেছে ইডি। এবার কেন ডেকেছে তার কারণ আপনারা যদি লক্ষ্য করে থাকবেন, তাহলে 2023 সালে বিজেপির বিধায়ক তথা দেবেরই সহকর্মী আরেকজন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, এই সব মামলাতে দেবের সরাসরি যোগাযোগ আছে। এবং তিনি কিন্তু আরেকটা স্টেপ এগিয়ে গিয়ে বলেছিলেন যে গরু পাচার মামলায় অন্যতম যাকে মনে করা হচ্ছে জড়িত, সেই এনামুল হক, তার কাছ থেকে 5 কোটি টাকা নিয়েছে দেব। তখন কিন্তু দেব স্ট্রেট ব্যাটে খেলেন এবং বলেন যে হিরণের কাছে যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে, তিনি সেগুলো নিয়ে ইডি সিবিআইয়ের কাছে যান না। এই ধরনের বাজার গরম করে কথা বলার কোনো দরকার নেই, তিনি এই কথার কোনো জবাব দেবেন না। এবং তারপরই আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম দেবকে ডেকে পাঠানো হলো। এবার দেবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, এখানে রাজনৈতিক প্রতিহিংসা আসছে কোথা থেকে, অবশ্যই ব্যাখ্যা করব। কিন্তু তার আগে মুকুল রায়ের কেসটাও শর্টে বলে দিই আপনাদের। মুকুল রায়, তাকে ডাকা হয়েছে অ্যালকেমিস্টের মামলায়, যে মামলায় প্রায় 1900 কোটি টাকা, 1900 কোটি টাকা সেখানে দুর্নীতি হয়েছে, 1900 কোটি টাকারও বেশি। এবং সেই আর্থিক তছরূপ মামলায় মুকুল রায়কে ডেকে পাঠানো হয়েছে।
এবং যথারীতি তার পুত্র শুভ্রাংশু রায় তিনি বলেছেন যে তার বাবা মুকুল রায় শারীরিকভাবে অসুস্থ, ভালো করে হাঁটতে পারেন না, এমনকি তিনি এমন একটা রোগে ভুগছেন যার জন্য বহু কথা তিনি মনে রাখতে পারেন না। ফলে সেই মুকুল রায়ের পক্ষে দিল্লি গিয়ে এই জেরা ফেস করা সম্ভব নয়। যদি ইডির মনে হয় কোনো তদন্ত মুকুল রায়ের দরকার আছে কোনো তদন্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে মুকুল রায়ের বাড়িতে এসে তারা যোগাযোগ করতে পারেন, তারা অবশ্যই তদন্তে সহযোগিতা করবেন। এইবার অ্যালকেমিস্টটা ঠিক কোন মামলায় মুকুল রায়কে ডাক পাঠিয়েছে ইডি? মুকুল রায়কে যেটা ডাক পাঠানো হয়েছে শোনা যাচ্ছে অ্যালকেমিস্টের ইনফ্রা রিয়েলিটি বলে একটি বিজনেস ছিল, যারা সেবির কোনো রকম রুলস এবং রেগুলেশন মানেনি এবং বাজার থেকে এইটার জন্য প্রচুর পরিমাণ টাকা তুলেছে, প্রায় 1900+ কোটি টাকা, 2000 কোটি টাকার কাছাকাছি তারা তুলেছে। এবং সেই জায়গা থেকে তারা এই মামলাটি করছে। কিন্তু হঠাৎ করে এখন সেই মামলায় জেগে উঠলো কেন ইডি? এখন জেগে উঠলো তার কারণ এই মামলাটা 2016 সালে নথিবদ্ধ হলেও এই মামলা যত এগিয়েছে তত দেখা যাচ্ছে যে এখানে সত্যিই করাপশন হয়েছে। এবং 2019 সালের মধ্যে প্রায় 238 কোটি টাকার কাছাকাছি সম্পত্তি, যেটা ওই চণ্ডীগড় পাঞ্জাবের বিভিন্ন অংশে ছড়িয়েছিল, সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা শুরু করে ইডি এবং 238 কোটি টাকার সম্পত্তি এখন বাজেয়াপ্ত করেছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং মোড় আসছে, সেটা হচ্ছে যে 2021 সাল নাগাদ এই অ্যালকেমিস্ট মামলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিং, তাকে কিন্তু গ্রেপ্তার করে ইডি। এবং তিনি যখন গ্রেপ্তার হন তখন আশ্চর্যজনকভাবে আদালতে যখন তিনি আসছিলেন, সাংবাদিকরা তখন যখন প্রশ্ন করছিলেন, তিনি ঘুরিয়ে সাংবাদিকদের একটা অদ্ভুত প্রশ্ন করেন যে তার এই গ্রেপ্তারির ব্যাপারে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় তাঁরা কি বলছেন। অর্থাৎ এই গ্রেপ্তারির সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বা মুকুল রায়ের কোনো সম্পর্ক আছে, তারা অ্যালকেমিস্টের ব্যাপারে কিছু জানেন, সেই ধোঁয়াশাটা কিন্তু সেই দিনকে তৈরি হয়ে গিয়েছিল। ফলে ইডি তারপর থেকেই কিন্তু মুকুল রায় নিয়ে খোঁজখবর করতে শুরু করেন। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। এবার দ্বিতীয় একটা পয়েন্ট যেটা খুব ইন্টারেস্টিং হয়েছে, সেটা হচ্ছে যে এই সময়ই তখন শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপি জয়েন করে গেছেন 2021 বিধানসভা নির্বাচনের আগে, যখন এই কেডি সিং গ্রেপ্তার হচ্ছেন। সেই সময় হঠাৎ করে এখন যিনি তৃণমূলের মুখপাত্র আছেন, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, তিনি একটি চিঠি লেখেন কাকে? অমিত শাহকে লেখেন এবং সিবিআইকে চিঠি লেখেন। এবং সেই চিঠিতে তিনি লেখেন শুধু অ্যালকেমিস্ট নয়, অ্যালকেমিস্ট এবং সারদার এই রিয়েলিটি সম্পর্কে যে ধরনের বিজনেসগুলো রয়েছে সেই সম্পর্কে প্রচুর তথ্য নাকি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় দুজনেই জানেন। ফলে তাদেরকে কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করা উচিত, এমন একটা চিঠি তিনি সিবিআই এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক, সেখানে দু জায়গাতেই তিনি লেখেন। এবার এই দুটো কেসের পরিপ্রেক্ষিতেই কিন্তু অভিনেতা দীপক অধিকারী দেব এবং তৃণমূল নেতা মুকুল রায় তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এবার যে পয়েন্টটা দিয়ে শুরু করলাম, যে এখানে কেন বলা হচ্ছে পলিটিক্যাল কনস্পিরেসি রয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব কোথা থেকে এখানে সামনে আসছে? যে কোনো তদন্তেই তো ইডি ডাকতে পারে। দেখুন, তৃণমূল নেতাকে ডাকছে আর তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব নিয়ে আসবে না, এটা তো হতে পারে না। প্রথমেই আসছি মুকুল রায় প্রসঙ্গে। মুকুল রায় প্রসঙ্গে যেটা বলা হয়েছিল যে মুকুল রায়ের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের চাপ ছিল, তিনি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। এবং সেই ব্যাপারটা এতটাই গভীরে গিয়েছিল যে তৎকালীন যিনি বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন, অর্থাৎ সিদ্ধার্থনাথ সিং উত্তরপ্রদেশের নেতা, যে ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ। এবং তারপরেই কিন্তু সেই ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্যই মুকুল রায় নাকি বিজেপিতে যোগদান করেন। এখন সেই মুকুল রায় বিজেপিতে যোগদান করার পরেও তিনি নাকি সেখানে যোগ্য সম্মান পাননি। ফলে তিনি আবার তৃণমূলে ব্যাক করে এসেছেন। এবার যেহেতু তিনি তৃণমূলে ব্যাক করে এসেছেন, সেই জন্য তাকে এখন পিছনে ইডি সিবিআই লাগিয়ে উত্ত্যক্ত করা হচ্ছে। এটা যাচ্ছে মুকুল রায়ের বিরুদ্ধে কনস্পিরেসি। অন্যদিকে সেই দেবের ব্যাপারেও সেই একই কথা চলছে। দেব এবারের লোকসভা নির্বাচনে আর লড়বেন না, এই হাওয়াটা মোটামুটি মাস ছয়েক আগে থেকেই তিনি তুলে দিয়েছিলেন। এরপর তিনি যখন সংসদে যান, সেখানে লাস্ট ওই বাজেট সেশনটা হচ্ছিল, সেখানে তিনি বেশ কিছু এমন বক্তব্য রাখেন যেখান থেকে আবারও জল্পনা ভেসে উঠতে শুরু করে যে দেব এবারে লোকসভায় অন্তত তৃণমূলের হয়ে লড়ছেন না। এবং সেখানে বিজেপি নেতারা এমন কিছু বক্তব্য রাখেন যাতে অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে দেব কিন্তু এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন।
এই জায়গাটা যখনই তৈরি হয়েছিল এবং সেখান নিয়ে ধোঁয়াশা বাড়ছিল, তারপরই দেব যখন কলকাতায় আসেন তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর দেব বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি। এই সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে তৃণমূলের ঘাটালের প্রাক্তন বিধায়ক যিনি আছেন শঙ্কর দলুই, তিনি নাকি অভিযোগ করে বসেন যে দেব সমস্ত কাজে 30% কাটমানি নেয়। এবং এত বড় অভিযোগ করা হলো, তারপর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক হলো এবং দেব সিদ্ধান্ত নিলেন তিনি রাজনীতি ছাড়ছেন না, তার দেখা সেরা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি দিদির হাত ধরেই রাজনীতিতে থেকে যান। এবং তৃণমূল কংগ্রেসও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন ঘাটাল থেকে আবারও প্রার্থী হচ্ছেন দেব। শুধু সেখানেই থেমে থাকলেন না, এর পাশাপাশি আমরা দেখলাম শঙ্কর দলুইকে কিন্তু তার দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা নিয়ে দেব বাজেট অধিবেশনেও কথা বলেছিলেন, সেই ঘাটাল মাস্টার প্ল্যান সেটা আবার দেবের অনুরোধেই দিদি করে দেবেন, কেন্দ্রের উপর আর ডিপেন্ড করে থাকবেন না, এই ধরনের কথাবার্তা বলছেন। অর্থাৎ দেব কিন্তু আবারও তৃণমূলের টিকিটে দিল্লি যাওয়ার জন্য লড়াই করবেন, এটা একদম কার্যত নিশ্চিত হয়ে গেছে। ফলে তৃণমূল কংগ্রেস বলছে যে দেবকে আর অন্যভাবে আটকাতে পারবেন না, ঘাটালে দেব দাঁড়ানো মানে শিওর শট দেবই জিতবেন, তার যা ক্রেজ রয়েছে, সেই জন্য তাকে আটকাবার জন্যই নাকি এই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব নিয়ে আসা হচ্ছে। এইবার মুশকিলটা যেটা হচ্ছে, এই তত্ত্ব যদি সত্যিও হয় তাহলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তার মানে বিজেপির এতখানি ক্ষমতা রয়েছে বা অমিত শাহ নরেন্দ্র মোদী সত্যিই সেই জায়গাটা করতে পারেন যে তারা চাইলেই যার তার পিছনে ইডি বা সিবিআই লাগিয়ে দিতে পারেন। আর এটাই কিন্তু এই বাংলার একটা বড় অংশের মানুষ চাইছেন। সেটা ভালো হোক খারাপ হোক পরের কথা, আমরা যখন বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলছি তারা কিন্তু এটাতে ক্ষুব্ধ যে কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সেই জায়গায় বসে থাকছেন আর তৃণমূলের নেতারা, তৃণমূলের বিভিন্ন ছোটোখাটো নেতা থেকে শুরু করে বড় মাপের নেতা, তারা ধমক চমক করছেন এবং যে অন্যায় অত্যাচার করছেন তারপরও তাদেরকে কোনো রকম কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই জন্য তারা যেন বেশি বল পেয়ে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না নরেন্দ্র মোদী অমিত শাহ ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন, ততক্ষণ পর্যন্ত তারা বিজেপির হয়ে হয়তো ময়দানেই নামবেন না, বিজেপিকে ভোট দেবেন না, দরকার হলে নোটায় ভোট দেবেন। এই ধরনের রাগ কিন্তু তাদের ঝরে পড়ছিল। এখন যদি সত্যিই সেটা করে থাকেন তাহলে কিন্তু এই অংশের একটা বড় অংশের মানুষ কিন্তু অত্যন্ত খুশি হবে এবং তাদের কাছে যেটা সবথেকে বড় ডিমান্ডের জায়গা, যে বাকি সবাই তো চুনোপুটি, মেন যে জায়গাটা আছে সেইখানটায় অ্যাটাকটা করতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহকে। তাহলে এদেরকে যদি অ্যাটাক করানোর ক্ষমতা, এদের পিছনে যদি ইডি সিবিআই লাগানোর ক্ষমতা নরেন্দ্র মোদী অমিত শাহের সত্যিই থেকে থাকে এবং তারা সেখানে ইন্টারফেয়ার করেন, তাহলে যদি বাংলার বেশিরভাগ মানুষকে স্যাটিসফাই করতে কোনো সর্বোচ্চ স্তরের প্রভাবশালীর পিছনে ইডি সিবিআই লাগাতে হয়, সেটাই বা তারা করবেন না কেন? আবার যদি এই রকম কোনো তত্ত্ব না হয়ে থাকে, তাহলে যদি ইডি শতপ্রণোদিত হয়েই ব্যাপারটা করে, ইডি যে আড়মোড়া ভেঙে এগোচ্ছে এবং তাতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়িয়ে যাচ্ছে এবং যেগুলো বহু পুরনো মামলা, সবাই ভাবছিলেন যে ধামাচাপা পড়ে গেছে, অ্যালকেমিস্টের মামলা 2016 সালে তার ইসিআইআর হয়েছে, সেই জায়গায় কিন্তু 2024-এ এসে সেখানে ডাকাডাকি শুরু হয়েছে। তো পুরনো মামলা মানেই যে কেউ ছাড় পেয়ে যাবেন এমনটাও ব্যাপার নয়, যেখানে যে দোষী আছেন বা যাকে প্রয়োজন মনে হবে তদন্তের স্বার্থে, ইডি কিন্তু পুরনো মামলাগুলোও ভুলে যায়নি, সেই মামলাতেও তারা কিন্তু প্রোগ্রেস করবে। মানে ওই হিন্দিতে একটা কাহাবত আছে না, যে টমেটো চাকু পে গিরে ইয়া চাকু টমেটো পে গিরে কাটেগা তো টমেটোই। তো যেই টমেটোটাই চাকুর উপর পড়ে যাক আর চাকুই টমেটোর উপর পড়ুক, টমেটো শেষ অবধি কাটবে। ইডি নিজেই শতপ্রণোদিত হয়ে করুক বা এই জায়গা থেকে সত্যিই কোনো রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার আছে, আলটিমেটলি বিড়ম্বনায় পড়বে কিন্তু তৃণমূল কংগ্রেস, যেটা এই রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু দেখতে চাইছেন। এবার ফাইনাল যে প্রশ্নটা আসছে যে দেব এবং মুকুল রায়কে ডাকা হয়েছে, সেই জায়গা থেকে মুকুল রায়ের পুত্র তো বলেছে তিনি দিল্লি যেতে পারবেন না, তাহলে সত্যিই কি ইডি মেনে নেবে এবং আবার একটা নোটিশ পাঠাবে? এই ধরনের খেলা হবে? দেখুন, এক্ষেত্রে মুকুল রায়ের এগেনস্টে বেশ কিছু পয়েন্ট যেতে চলেছে। কি পয়েন্ট চলেছে? নাম্বার 1, শুভ্রাংশু রায় বলেছেন মুকুল রায়ের পুত্র যে তার বাবা হাঁটাচলা করতে পারেন না এবং এমন একটা রোগে ভুগছেন যেখানে তিনি অনেক পুরনো কথা ভুলে যাচ্ছেন,
ফলে এই অবস্থায় দিল্লি যাওয়া সম্ভব নয়। অথচ এবছর যে 21শে জুলাই প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই 21শে জুলাইয়ের যে মাহাত্ম্য সেটা মুকুল রায় মনে রাখতে পেরেছেন এবং পুত্রকে অনুরোধ করেছিলেন, তাই পুত্র বাবাকে নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে প্রোগ্রাম শেষ হওয়ার পর চলে এসেছিলেন এবং সেখানে বহু পুরনো নেতার সঙ্গে তার কথাবার্তা আলাপচারিতা নাকি হয়েছে। তাহলে যে মানুষটা 21শে জুলাইয়ের মাহাত্ম্য মনে রাখতে পারে এবং তিনি ডিম্যান্ড করলে তার পুত্র তাকে 21শে জুলাইয়ের কাছে নিয়ে চলে আসতে পারে, তিনি দিল্লি যেতে পারবেন না কেন? এই মামলায় তিনি কিছু মনে রাখতে পারেননি, এই কথাটা মনে ভেবে নিতে হবে কেন? 2 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে গত বছর 2022 সালের এপ্রিল মাস নাগাদ হঠাৎ করে মুকুল রায় কিন্তু দিল্লি চলে যান এবং দিল্লি চলে গিয়ে তিনি বহু নাকি পুরনো নেতার সঙ্গে দেখা করেন। যদিও তার পরিবার সূত্রে, বিশেষ করে তার পুত্র বলেছিলেন যে তার বাবা অসুস্থ এবং সেই অসুস্থতা নিয়ে বিজেপি রাজনীতি করছে এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেসও নাকি ঝাঁপিয়ে পড়ে এবং তারপর মুকুল রায় আবার ব্যাক করে আসেন। যে মানুষটা একা একা দিল্লি চলে যেতে পারে, পুরনো নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে, তিনি পুরনো কোনো দুর্নীতির কথা সেখানে তার যোগ আছে কিনা বা তিনি কতটা জানেন সেই কথাটা মনে করতে পারবেন না, দিল্লি যেতে পারবেন না, এই যুক্তিটাও কি খাটবে? আদালতের সামনে কিন্তু এই তথ্যগুলো আসবে যদি মুকুল রায় এই সমন এড়ানোর চেষ্টা করেন। অন্যদিকে সংবাদ মাধ্যম অনেক চেষ্টা করেছে দীপক অধিকারী দেবের সঙ্গে দেখা করার জন্য, তিনি এই সমন নিয়ে কি করবেন, তাকে যোগাযোগ নাকি করা যায়নি, কিন্তু তার ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি 21শে ফেব্রুয়ারি অবশ্যই করে দিল্লি যাবেন এবং সেই তদন্ত তিনি ফেস করবেন এবং যেখানে যখনই তদন্তের প্রয়োজনে তাকে ডাকা হবে তিনি কোনো সময়ই ইগনোর করবেন না, তিনি প্রতি জায়গাতেই সেখানে তার মতো করে তিনি হেল্প করার চেষ্টা করবেন, ফলে তিনি নাকি সেটাকে ফেস করতে যাচ্ছেন। যাই হোক, যে ঘটনাই ঘটুক, একই দিনে দুই মেগা নাম, একদিকে দেব একদিকে মুকুল রায়, তাকে ইডি ডেকে পাঠালো এবং সেই ডেকে পাঠানোটা, এদিকে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, অন্যদিকে দেব আবার প্রার্থী হতে চলছেন, ফলে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বটা কেউ উড়িয়ে দিতে পারছে না। আবার রাজনৈতিক প্রতিহিংসা হলেও একটা বড় অংশের মানুষ খুশি হচ্ছে। আবার যদি সেটা নাও হয়ে থাকে, আলটিমেটলি পুরনো মামলাও যে ইডি ভুলে যায়নি, প্লাস সে যত বড় সুপারস্টারই হোক, যত বড় নেতাই হোক, যদি ইডির মনে হয় তাকে ডাকাডাকি হবে এবং জেরা করা হবে, প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই ইঙ্গিতটাও কিন্তু কম নয়। ফলে সব মিলিয়ে আজকে ইডির অ্যাকশানে কিন্তু কার্যত নতুন করে ঝড় বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। আপনারা কি বলবেন ইডির এই জোড়া অ্যাকশান নিয়ে এবং তৃণমূলের সম্ভাব্য বিড়ম্বনা নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।